যুদ্ধ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে ঢাকা যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি বিস্মিত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া জাতিসংঘে নরেন্দ্র মোদী আসছেন কিনা সে তথ্য না থাকায় ডক্টর ইউনূসের সঙ্গে তার সাইডলাইন বৈঠক নিয়েও এখনই কিছু বলা যাচ্ছে না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তৌহিদ হোসেন। সম্প্রতি রাজনাথ সিং ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল ফিলিস্তিনের প্রসঙ্গে টেনে বাংলাদেশ পরিস্থিতির উপর চোখ রাখতে বলেন সেনাবাহিনীকে। এই নিয়ে সরকার এখনই প্রতিক্রিয়া দেখাবে না, তবে সব দিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান পররাষ্ট্রের এই উপদেষ্টা। এছাড়া শেখ হাসিনা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক আশ্রয় যে কোনো দেশ যে কাউকে দিতে পারে, ভারত শেখ হাসিনাকে সেই সুবিধা দিলে বিষয়টি তখন দেখা হবে। পাশাপাশি জাতিসংঘের UNHCR আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে বললেও সরকার তাতে রাজি নয় বলেও জানান তৌহিদ হোসেন। নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। আমরা সেটা দেখব। যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। বস্তুত মোদী যে যাচ্ছেন এটাও 100% নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, আপনার সাথে কথা হচ্ছিল, বলছিলেন যে এখনই আসলে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাবে না, যেটি জানতে চাই। কিন্তু এই যে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, কি প্রেক্ষাপটে করেছেন সেটি নিয়ে আসলে ঢাকার মনোভাব কি, তারা আসলে কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? আপনি জানেন, ঠিক দুদিন আগে ভারতের একটি অনুষ্ঠানে, সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে মূলত প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্য করেছেন। আমরা সেটি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, ভারতের বিভিন্ন গণমাধ্যমে। এবং ঠিক বৈঠকের কোন প্রেক্ষাপটে কিভাবে এই কথাটা বলেছে সেটি আসলে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সেভাবে জানার অবকাশ নেই। সেই বিষয়টি মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে যে তাদের কোন প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে এসেছে। এবং একই সাথে যে বিষয়টি আছে, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই বিষয়টা যত না, তার যে বক্তব্য, রাজনাথ সিংয়ের যে বক্তব্য যতটা না উদ্বিগ্নের, তার থেকে বেশি অবাক করার মতন। কারণ হামাসের হামলা বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে কেন বাংলাদেশকে, কোন প্রেক্ষাপটে বাংলাদেশকে মিলিয়ে ফেলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে, সেটি আসলে বর্তমান সরকারের কাছে ঠিক বোঝার, বাংলাদেশ সরকার বলছে সেটি আসলে তারা বুঝতে পারছে না। সেই বিষয় নিয়ে মূলত ঢাকা দিল্লির মধ্যে যোগাযোগ হচ্ছে কি না সেটিও আমাদের কাছে স্পষ্ট করা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তবে বলা হচ্ছে যে বাংলাদেশ দিল্লি কথা বলবে এবং কথা বলার পরেই আনুষ্ঠানিকভাবে যদি এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া দিতে হয় সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। মৌমিতা, জাতিসংঘে নরেন্দ্র মোদী আসছেন কিনা সে বিষয়ে এখনো তথ্য নেই, আমরা যতটুকু জানি। তো ডক্টর ইউনূস যদি তিনি আসেন, সেক্ষেত্রে আসলে বৈঠকের কোনো ইচ্ছে বাংলাদেশের আছে কিনা? দুঃখিত মৌমিতা, আপনার প্রশ্নটি আবার। জাতিসংঘের সাইডলাইন বৈঠক নিয়ে জানতে চাচ্ছিলাম, যদি নরেন্দ্র মোদী সেখানে আসেন, বাংলাদেশের পক্ষ থেকে আসলে সাইডলাইন বৈঠকের কোনো ইচ্ছে আছে কিনা? বাংলাদেশের পক্ষ থেকে আপনি জানেন 22শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত প্রতিনিধি দল যাবেন এবং সেখানে ভারতের পক্ষ থেকেও সেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে। সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে ঢাকার পক্ষ থেকে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বাংলাদেশের গণমাধ্যমে, যে ঢাকার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর একটি বৈঠকের বিষয়, যেটি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের কোনো অনুরোধ তারা জানিয়েছেন কিনা সেটি পরিষ্কারভাবে আমাদের কাছে তুলে ধরা হয়নি। আর একই সঙ্গে যেটি বলছিলাম যে ভারতের টাইমস অফ ইন্ডিয়া আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের গণমাধ্যম PTI-কে। সেখানে বলা হয়েছে, সেখানে নানা ইস্যু নিয়ে কথা হয়েছে, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা হয়েছে।
তো সেই কথা বা সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে একটি অবস্থান তুলে ধরা হয়েছে যে তারা আপাতত জাতিসংঘে ঢাকা এবং দিল্লির যে বৈঠকটির একটি অনুরোধ জানানো হয়েছে সেটি হচ্ছে না। নাফিজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা বন্ধ ও পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ করেছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস নামের একটি সংগঠন। দুপুরে রাজধানীর শাহজাদপুরে এই সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, স্বর্ণা দাসের পর আর যাতে সীমান্তে হত্যাকাণ্ড না হয় সেটা নিশ্চিত করতে হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে গুলি করে মানুষ হত্যা করা হয়। এটি মানবতা বিরোধী কাজ। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিও জানান অংশগ্রহণকারীরা। এছাড়া ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবিও জানানো হয়। এদিকে সংগঠনটির ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি থাকলেও তা থেকে সরে আসে তারা। আমাদেরকে সহনশীলতার পরিচয় দিতে হবে। আমরা যেন কোনো উস্কানিতে পা না দেই, আমরা যেন তাদের মিডিয়ার হাতে মিথ্যা আর অপপ্রচার করার উপকরণগুলো যেন আমরা নিজেরাই সরবরাহ না করি। জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে তদন্ত চলার সময়ই আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা চাইবে রাষ্ট্রপক্ষ। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ বিদেশে থাকা আসামিদের ফেরাতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানান তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, দেশে থাকা আসামিরা যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধেও পরোয়ানা চাইবে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত গণহত্যার সব আলামত সংগ্রহ করাই এখন মূল কাজ বলে জানান তিনি। জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার ভিডিওকে আলামত হিসেবে ব্যবহার করা হবে। তাজুল ইসলাম বলেন, আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে করে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, চিফ প্রসিকিউটর অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, কোন পদক্ষেপগুলো জরুরি ভিত্তিতে নেওয়া হচ্ছে? দেখুন, আমি কিছুক্ষণ আগে যখন 12টার দিকে প্রধান প্রসিকিউটর সহ পুরো প্রসিকিউশনের যে 5 জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে তারা দায়িত্ব নিয়েছেন আনুষ্ঠানিকভাবে, তারপর পরই তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আপনি যেমনটা বলছিলেন একেবারে তাই, বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেছেন কিভাবে এগোবে সেটি। দেখুন, মানবতা বিরোধী অপরাধ এটা একটা কিন্তু ভাস্ট টার্ম, অনেক বড় বিষয়, এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। আর যে মামলাগুলো হয়েছে, অর্থাৎ যেই 11-12টি যে মামলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শত শত অজ্ঞাত আসামি রয়েছে, সেখানে নাম উল্লেখ করে শতাধিক আসামি রয়েছে, 29 জন সাংবাদিক রয়েছেন। তো এই সবাইকে যে বিভিন্ন মামলা আসামি করা হয়েছে, সেখানে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে। তো সেই অভিযোগেও কিন্তু এই কয়েকটি বিষয়কে একেবারে গুরুত্ব দেওয়া হয়েছে। আইনজীবী যিনি তখন আইনজীবী ছিলেন, গাজী তামিম, যিনি এখন প্রসিকিউটর হয়েছেন, তার সাথে আমার কথা হচ্ছিল। দেখুন, মানবতা বিরোধী অপরাধের কিন্তু কয়েকটা ভাগ আছে। যেমন মানবতা বিরোধী অপরাধের সেখানে গণহত্যার বিষয়টি যেমন এসেছে, একই সাথে শান্তির বিরুদ্ধে অবস্থানের বিষয় রয়েছে, এবং শুধু হত্যা না, আবার অনেককে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা, সেই বিষয়গুলো আছে। যেমন অনেককে আটক করা হয়েছে, তাদেরকে নিয়ে টর্চার করা হয়েছে, যেটি আসলে এই জুলাই গণহত্যার আগে থেকে হয়ে আসছে। সুতরাং শুধু 15 জুলাই থেকে 5 আগস্ট বিষয়টি না, তারা এই তদন্তের স্বার্থে তারা এর আগেও যাদেরকে করা হয়েছে, আয়নাঘরের কথা এসেছে। সুতরাং এই পুরো বিষয়গুলো কিন্তু এর ভিতরে আসবে, তেমনটি তারা বলেছেন। এর আগে কিন্তু যেই শাপলা চত্বরের যেই হত্যাকাণ্ডের অভিযোগে সেখানে আরেকটিতে মামলা দায়ের করা হয়েছে। সুতরাং অনেকগুলো বিষয় এখানে আসবে। আপনি জানতে চেয়েছিলেন যে আজকে প্রধান প্রসিকিউটর যে বিষয়গুলো এনেছেন, তিনি দেখেন একেবারে শুরুতেই বলেছেন যে 15 জুলাই থেকে 5 আগস্টের ভিতরে যে সমস্ত আলামত রয়েছে দেশবাসীকে, সেগুলো তিনি সংরক্ষণের কথা বলেছেন, কারণ সেগুলো তাকে সংরক্ষণ করতে হবে, সেইগুলো কিন্তু বড় আলামত হিসেবে আসবে। তিনি বলছিলেন, যেমনটা বাড়িতে আমরা শুনেছি যে এগুলো তাজা রয়েছে, সুতরাং সেইগুলো তাদেরকে কালেক্ট করা একটা বড় বিষয় রয়েছে। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এইখানের এই যে মানবতা বিরোধী অপরাধের এই বিচারের ক্ষেত্রে
1973 যে অ্যাক্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইনের বিশেষ ধারা বা বিশেষ ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে যে তারা তদন্তের পর্যায়েই কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন যে কেন চাওয়া হবে, এমনটি প্রশ্ন করেছিলাম যে তদন্তের প্রক্রিয়া আসলে কেন দরকার তাদেরকে গ্রেপ্তার করা। তিনি বলেছেন যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনে, একই সাথে দেশ থেকে যারা রয়েছেন তারা যেন বাংলাদেশের বাইরে বা তাদের যে বিচারিক প্রক্রিয়া তার বাইরে না যেতে পারে, সেজন্য তারা এটি চাইবেন। একই সাথে আরেকটি বিষয় আমরা এখানে প্রশ্ন করা হয়েছিল যে গণমাধ্যম কর্মীদেরকে এখানে যে আসামি করা হয়েছে তাদের ব্যাপারে প্রধান প্রসিকিউটর বলেছেন যে তিনি বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবেন, এবং তিনি বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, কারণ আপনি জানেন যে 2010 সালের 25 মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার যেই ট্রাইব্যুনাল গঠন করেছিল জামাত এবং বিএনপি নেতাদের সহ অন্যান্যদের যে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের বিচারের, সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে এই যারা প্রসিকিউটর রয়েছেন বা এর আগে যারা রয়েছেন অনেক তারা কিন্তু প্রশ্ন তুলেছেন, সেখানে অনেকগুলো অভিযোগের কথা তারা বলেছিলেন। আজকে প্রধান প্রসিকিউটর কিন্তু সেই কথাটি বলেছেন যে সামনে যাতে এই প্রশ্নবিদ্ধ না হয় এবং সেটি যাতে বিতর্কমুক্ত করা যায়, সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা তারা আশ্বাস দিয়েছেন। তো এখন সব মিলে দেখার বিষয় যে এখন কেবল 5 জন প্রসিকিউটর নিয়োগ হলো, এখনো ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ বিচার প্রক্রিয়া নিয়ে কি বলেছেন তিনি? দেখুন, তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে, অর্থাৎ বিচারক নিয়োগ দেওয়া হবে, কারণ বিচারক নিয়োগ না দেওয়া হলে কিন্তু কোনো কিছুই হবে না। আজকে যেমনটা আপনি এর আগের খবরে যেমনটা জানতে চাচ্ছিলেন যে তদন্ত সংস্থার আসলে তাদের যেই গ্রেপ্তারি পরোয়ানা কখন চাইবে বা কি করবে, দেখেন গ্রেপ্তারি পরোয়ানা চাইতে গেলেও কিন্তু ওই ট্রাইব্যুনালের কাছে অর্থাৎ বিচারকদের কাছেই চাইতে হবে। সুতরাং সবকিছু থমকে যাবে যদি বিচারক নিয়োগ না হয়। তবে প্রধান প্রসিকিউটর বলেছেন খুব শীঘ্রই বিচারক নিয়োগ হবে। আরেকটি বিষয়, এখন কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ডিভিশন অবকাশে রয়েছে, সুতরাং সেটি অবকাশের মধ্যে হবে কিনা বা অবকাশের পরে হয় কিনা সেটি এখন দেখার বিষয়। তবে এটি নিশ্চিত যে খুব দ্রুতই কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ পুরো প্রক্রিয়া তারা শেষ করে আনবেন। প্রসিকিউটর নিয়োগ হয়ে গেল, তদন্ত সংস্থা কাজ করছে, এখন বিচারক নিয়োগ হবে। বাশার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের 1 মাস আজ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের 21 উপদেষ্টার মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। গত 1 মাসে আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি, নিয়োগ দেওয়া হয় নতুন প্রধান বিচারপতিকে, নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া, বাতিল হয় জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন, ব্যাংক ও আর্থিক খাতে বড় সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংক পেয়েছে নতুন গভর্নর, পাশাপাশি স্থানীয় সরকার ও পুলিশ প্রশাসনেও করা হয়েছে বড় রদবদল। এখন সারা দেশে চলছে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান। দেশে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা জনগণের মনের ভাষা বোঝে না তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে এবি পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু। এ সময় অন্য দলের নেতারা দ্রুত নির্বাচনের তাগিদ দেন। অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, ভবিষ্যতে কেমন যাবে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিকভাবে দেশ পরিচালনা করছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারকে বিভিন্ন পরামর্শ দেন তারা। স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষের। আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। শিক্ষার ব্যাপারে আপনারা যে পদক্ষেপ নিয়েছেন এটা যথেষ্ট নয়। আপনারা আগের সিটে ফিরে গেছেন, আমরা এটা চাই না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের অধিকার ফেরাতে 15 বছর বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার আন্দোলনে দেশ মুক্ত। 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান। ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, তাকে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা পায়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত
একজন খুনি, লুটেরা এবং ফ্যাসিস্ট। এখনও আওয়ামী লীগের দোসররা দেশ ও মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি বিএনপি নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দলের সাথে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়া এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন, সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন। 2019 সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। এটাকে জামায়াতের সংস্কারের তাগিদও দিয়েছিলেন তিনি। বিশেষত 1971 সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হচ্ছে আজ বিকেল 4:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। গত রাতে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এর দ্বিতীয় ধাপে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে চান। এই কমিটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন নিয়ে নানা রাজনৈতিক পক্ষ ও সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত বিনিময় করবে। পরে সেই অনুযায়ী দেশের জনগণকে সংগঠিত করতে চান তারা। কেন্দ্রীয় কমিটির পর 64 জেলা, 12 মহানগর এবং এরপর থানা পর্যায়েও কমিটি হবে। এদিকে আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জে রয়েছে মতবিনিময় সভা। সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ 5 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। দুপুরে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রাশিদুল ইসলাম, তালাশ উপজেলার ভাটরা গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। অন্যদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কামারখন্দ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, দুপুর 12টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা ভদ্রঘাট এসিআই মিলের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মারা যান আরও 2 জন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ গৌর। দিলীপ, এখন পর্যন্ত যে 2 জন পরিচয় পাওয়া যায়নি, তাদের পরিচয় কি পাওয়া গেছে কিনা এবং কোনো ধরনের মামলা কি হয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট কুটিরচর এলাকায়। আমি যদি দেখাই যে এখানে যে সিএনজি এবং হাইসে যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, সেই সিএনজিটিকে এখন কামারখন্দ থানা পুলিশ রেকার দিয়ে আসলে সেটি নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যে 3 জনের পরিচয় পাওয়া গেছে তার মধ্যে তারাশের 2 জন জেনেছে, তারা একই পরিবারের 2 ভাই এবং আরেকজন যিনি ছিলেন রায়গঞ্জের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের, তিনি হচ্ছে এই সিএনজিটির চালক। এবং হাসপাতালে যে 2 জন নিহত হয়েছে সেই 2 জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এখানে কামারখন্দ থানা পুলিশ জানিয়েছে যে 12টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি হাইস, তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজির 3 জন চালক ঘটনাস্থলে নিহত হয় এবং 3 জন আহত হয়। 3 জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত এই ঘটনায় 5 জন নিহত হয়েছে এবং 1 জন আহত হয়েছে। হাসপাতালে যে 2 জন নিহত হয়েছে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি, বাকি 3 জনের নাম পরিচয় পাওয়া গেছে। এবং এখানে স্থানীয়দের যে অভিযোগ যে এখানে একটি সড়ক জনপদ বিভাগ থেকে 4 লেনের সড়ক নির্মাণ করা হয়েছে, সেই সড়কের একটি অংশ বিট রয়েছে, যে বিটের কারণে মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে। আজকের যে দুর্ঘটনা সেটি সেই বিটের কারণে ঘটেছে। তো স্থানীয়রা এই সড়ক মেরামত করার জন্য কিন্তু আধা ঘন্টা এই সড়কটি নলকা সিরাজগঞ্জ যে আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছে। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা সেই সড়কটি ছেড়ে দিয়েছে। এখানে তাদের দাবি যে মাঝে মধ্যে এই সড়কের বিটের কারণে দুর্ঘটনা ঘটে, যদি দ্রুত এখানে সংস্কার করা না হয় তাহলে ঘটনা আরো
যে এখান থেকে সিএনজি হাইস এবং মৃতদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটি যে থানার পক্ষ থেকে মামলা করা হবে এবং পাশাপাশি যদি নিহত স্বজনরা কোনো মামলা করে সেই মামলাও কিন্তু থানা পুলিশ গ্রহণ করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এখনো এখান থেকে আসলে সড়ক থেকে এই যে 12টার ঘটনা প্রায় 2 ঘন্টা পরে আমরা দেখেছি যে কামারখন্দ থানা থেকে একটি র্যাকার নিয়ে আসা হচ্ছে এবং র্যাকার দিয়ে আসলে এই সিএনজি এবং হাইস্টের সরে রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে যাতে এখানে যান চলাচল স্বাভাবিক হয়। তো যদি এক লেন দিয়ে যান চলাচল করছে এবং নিহতদের মৃতদেহগুলো আসলে আইনগত প্রক্রিয়া শেষ করার পরেই কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। দিলীপ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী আপনার কাছ থেকে আপনার আবারও আপডেট জানবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অনেকে এখনও কাতরাচ্ছেন হাসপাতালে কিংবা বাসায়। তাদের সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা দিন দিন কমছে। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ। তবে স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতে কাজ করছে সরকার। রাজধানীর ডেমরার মাদ্রাসা শিক্ষার্থী সাকিব আল হাসান 5 আগস্ট আন্দোলনে গিয়ে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন। সরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তার। রয়েছে সুস্থ জীবনে ফেরা নিয়ে শঙ্কা। হঠাৎ কোথা দিয়ে যে গুলি আসলো মানে বলতেই পারি না, মানে কোনো পুলিশ দেখা যায় না, কিছু দেখা যায় না, হঠাৎ করে গুলি আসে আইসা আমার পায়ে একটা লাগছে, আমার সামনে 2 জন স্পটে। সাকিবের মতো আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালে। এমনই একজন রামপুরার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কাউসার খন্দকার। 6টি অপারেশনের পরও আরও অপারেশন লাগবে তার। আমাকে বলছে ডাক্তার যে 4 ঘন্টার ভিতরে যদি অপারেশন না হয় আমার পা কেটে ফেলা হবে। আমি স্বাধীন দেশে, এই দেশে স্বাধীনের মতো আমি যেন স্বাধীন মুগ্ধ হয়ে আমি যেন চলতে পারি। ছাত্র আন্দোলনে ঠিক কতজন হতাহত হয়েছে তার সঠিক হিসাব এখনো জানা যায়নি। ভর্তি রোগীদের গল্প যেন কল্পকাহিনীকেও হার মানায়। খুন পরে দূর থেকে পুলিশ আমাকেও গুলি করেছে, কারণ আমাকে আবার আমাদের বাচ্চারা যে সারের গায়ে গুলি লাগছে, গুলি খাওয়ার কষ্ট যে না খাইছে সে বুঝবে না। বাট তারপরেও ভালো লাগতেছে জাতি এই দানব সরকার, জালিম সরকার, স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছে। হাত নিয়ে আমি পারতেছি যন্ত্রণা, আমার হাত কারেন্ট শর্ট যেরকম করে এরকম শর্ট খেয়ে সারাদিন শর্ট থাকে, আমি রাত্রেবেলা ঘুমাতেও পারি না। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করবে সরকার। হাসপাতাল থেকে তথ্য নিয়ে আমাদের একটা তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকাটাকে কেন্দ্র করে যারা নিহত হয়েছে তাদের জন্য কি করতে হবে, যারা আহত আছে তাদের চিকিৎসার কী করতে হবে, অনেকের রিহেবিলিটেশন হবে, তাদের জন্য আমরা চেষ্টা করছি আরও উন্নত কোনো চিকিৎসা দেওয়া যায় কিনা। ছাত্র আন্দোলনে গুরুতর আহত অনেকেরই হাত পা কেটে ফেলতে হয়েছে, দৃষ্টিও হারিয়েছেন অনেকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন থানা থেকে লুট হওয়া 850 পিস্তল এখনো উদ্ধার হয়নি। এগুলোই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সারা দেশে লুট হওয়া 2000-এর বেশি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। র্যাব বলছে এইসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্প আর জলদস্যুদের হাতে চলে যেতে পারে। আর রাজধানীতে ছিনতাই ডাকাতের মতো ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কায় ডিএমপি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানী সহ বিভিন্ন স্থানে থানায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় লুট করা হয় অস্ত্র। এছাড়া নরসিংদী ও শেরপুর কারাগারে হামলার সময়ও খোয়া যায় অস্ত্র। পুলিশ সদর দপ্তরের হিসেব বলছে, সারা দেশে থানা থেকে লুট করা হয়েছে অন্তত 5829টি বিভিন্ন ধরনের অস্ত্র। এগুলোর মধ্যে 3500-এর মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও 2066টি অস্ত্রের সন্ধান মেলেনি। র্যাব বলছে, সবচেয়ে দুশ্চিন্তার বিষয় পিস্তলের মতো ছোট অস্ত্র নিয়ে 850 পিস্তল এখনও উদ্ধার করা যায়নি। এগুলো বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এবং রোহিঙ্গা ক্যাম্পে চলে যাওয়ার আশঙ্কা তাদের। কিছু কিছু অস্ত্র আমরা এমনভাবে উদ্ধার করেছি যেগুলো তারা বিক্রি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল। সো তারা যখন এগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল, সেই বিক্রিরত অবস্থায় কিন্তু আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং এই অস্ত্রগুলো উদ্ধার করেছি। জলদস্যু প্রবণ একটা এলাকা ছিল, শান্ত এলাকা ছিল, সেটাকে যদি উত্তপ্ত করা না হয়। এছাড়া আমাদের যে একটা সংকট রয়েছে, আমাদের রোহিঙ্গা সংকট রয়েছে, এই সংকটটাকে কাজে লাগিয়েও যেন এই অস্ত্র কোনোভাবে যেন সেদিকে ব্যবহৃত না হয়, সেদিকেও আমাদের নজরদারি রয়েছে। অস্ত্র উদ্ধারে এখনও ছাত্র জনতার সহায়তা চাচ্ছে ডিএমপি। কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র গেলে রাজধানীতে বাড়তে পারে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। আমাদের কাছে হস্তান্তর না করে তাহলে একটা আশঙ্কা থেকেই যায় যে তারা অস্ত্রগুলোর মিসইউজ করতে পারে এবং
সন্ত্রাসী বা চোর ডাকাতের হাতে যদি অস্ত্র চলে যায় তাহলে এটা আমাদের জন্য একটা থ্রেট হবে। সেই লক্ষ্যে আমরা যে সমস্ত প্রিভেন্টিভ মেজার নেয়ার সেই মেজার নেওয়া অব্যাহত আছে। প্রায় প্রতিদিনই পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হচ্ছে রাজধানীতে। এমন ঘটনায় নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ করেছে ডিএমপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেবার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির 146তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের 59তম পরিচালনা পর্ষদ সভা শেষে এই কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বিধিমালা বাতিল না করলে হাতি দিয়ে চাঁদা তোলা বন্ধ সম্ভব নয়। লালন পালন করার নামে লাইসেন্স নিয়ে হাতি ব্যবহার করা হচ্ছে সার্কাস এবং সড়কের চাঁদা তোলায়। এ কাজে প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুরতা। প্রাণী গবেষকরা বলছেন বিধিমালা বাতিল করে ব্যক্তি পর্যায়ের হাতির আশ্রয় কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে বন্ধ হবে হাতির প্রতি নিষ্ঠুরতা। 17 বছর বয়সী নিহার কলিকে কুমিল্লার মহাসড়কে বেদম প্রহার করে মাহত। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বন বিভাগ ও প্রাণী অধিকার কর্মীদের চেষ্টায় শনিবার সেই আলোচিত হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। নিহার কলির মতো নগর ও গ্রামে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে স্থলভাগের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীকে। ছোটবেলা থেকেই প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুর হাঁদানি প্রথা, আর এসবই করা হচ্ছে হাতি লালন পালন বিধিমালার আলোকে। বন বিভাগ কিন্তু এত বছরও এদের কোনো তালিকা ধরে ধরে টান দেয়নি আপডেট নেওয়ার জন্য। এই সব কিছুই হচ্ছে আপনার এই রাজনৈতিক প্রভাব। এর কারণে এরা এই কাজগুলো চালিয়ে গেছে চোখের সামনে দিয়ে। না পুলিশ তাদেরকে আটকিয়েছে, না বন বিভাগ তাদেরকে জবাবদিহিতার মধ্যে এনেছে। গবেষকেরা বলছেন পাহাড়ে গাছের গুড়ি টানা, সার্কাস ও পথে পথে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে হাতি। এতে আহত হয়ে প্রতি বছর মারাও পড়ছে। অথচ অসহায় এই হাতি রক্ষায় 1975 সালে শ্রীলঙ্কার পিন্নাওয়ালায় এলিফ্যান্ট অরফানেজ গড়ে তোলা হয়। 25 একরের এই আশ্রয় কেন্দ্রে কয়েকশো হাতি রক্ষা করা হচ্ছে। এগুলোর জন্য আলাদা ক্যাপটিভ এনভায়রনমেন্ট তৈরি করে সেমি ন্যাচারাল কন্ডিশন বলবো আমি, সেমি ন্যাচারাল কন্ডিশন তৈরি করে সেখানে রেখে লালন পালন করে কিছু সময় লালন পালন করে তারপরে এদেরকে ফরেস্টে আবার ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এইগুলো করতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টকে আন্তরিক হতে হবে। সামুদ্রিক প্রকল্প হয়েছে যেটা আপনার মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর করতেছে, কিন্তু হাতির জন্য আজ কোনো প্রকল্প নেই। তো আমার আহ্বান থাকবে আমাদের যেমন ক্যাপটিভ এলিমেন্টকে সুরক্ষা করতে হবে এবং জঙ্গলি হাতিকে সুরক্ষা করার জন্য যে আমাদের এলিমেন্ট রেসপন্স টিম যেগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। গেল কয়েক দশকে ব্যক্তি পর্যায়ে 38টি হাতির লাইসেন্স দিয়েছে বন বিভাগ। অথচ আইইউসিএনের হিসাব বলছে 2016 সালেই ব্যক্তি পর্যায়ে 80টি হাতি ছিল। গেল 8 বছরে এসব হাতির কোনো হালনাগাদ তথ্য নেই বন বিভাগের কাছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।